বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার আম গাছগুলো থেকে মুকুল বের হয়ে আসছে। তো আজকে আমি কীটনাশক এবং ছত্রাকনাশক এই দুইটি প্রয়োগে পরিচর্যা করব, যার ফলে আমাদের এই মুকুলগুলো ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রচুর ফলন পাই। সে নিয়ে ভিডিওটি বানিয়েছি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন এটি একটি ব্যানানা ম্যাঙ্গো গাছ। এই ব্যানানা ম্যাঙ্গো এবং অন্যান্য আরও আছে, মিয়াজাকি, সবগুলো গাছের মধ্যে মুকুল বের হয়ে আসছে। তো মুকুল বের হয়ে আসলে আমাদেরকে কি পরিচর্যা করতে হয়, যার ফলে আমাদের মুকুলগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমরা সেই মুকুল থেকে প্রচুর ফলন পাব, তা নিয়ে আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। দেখতে পাচ্ছেন মুকুলগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে। তো সেই জন্য আমাদেরকে আজকে পরিচর্যা করতে হবে, কারণ পরিচর্যা যদি না করি তাহলে আমাদের মুকুলগুলো নষ্ট হয়ে যাবে। সাধারণত আম গাছের মুকুল বের হয়ে আসার পর সবচেয়ে ক্ষতিকারক পোকা হলো ম্যাঙ্গো হপার, যাকে শোষক পোকাও বলা হয়, যা মুকুলের রস চুষে খায়। ম্যাঙ্গো হপার পোকার আঠালো মধুরসের কারণে মুকুলে শুটি মোল্ড বা কালচে ছত্রাক পড়ে, আর যার ফলে আমাদের মুকুলগুলো ঝরে পড়ে যায়। তারপর আরও কিছু পোকা আছে, যেমন থ্রিপস, মিলিবাগ, এই সমস্ত, তারপর মিজ পোকা, এই সমস্ত আক্রমণ করে। তো বন্ধুরা, মিলিবাগ মুকুল ও ডালপালায় সাদা তুলার মতো পোকা দেখা যায়, যা রস শোষণ করে। আর থ্রিপস হলো যেগুলো ছোট ছোট পোকা মুকুলের ফল ও কচি ফলের ক্ষতি করে, এতে ফলন মারাত্মকভাবে কমিয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে আমাদের এই মুকুলগুলো পোকার দ্বারায় ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আমাদের ছত্রাকের দ্বারাও ক্ষতিগ্রস্ত হয়, যেমন অ্যানথ্রাকনোজ, পাউডারি মিল্ডু, ডাউনি মিল্ডু, এই সমস্ত আমাদের এই মুকুলগুলোর ক্ষতিকারক ছত্রাক। তো এর আগে আমার ভিডিওতে দেওয়া আছে, আমার চ্যানেলে দেখতে পারেন। কুড়ি থেকে মুকুল বের হলে ফুটে গেলে কি করতে হয় আমাদের, সেটি আলাদা চ্যাপ্টার, এখানে আর না বলি। তো বন্ধুরা, আজকে আমি এই ছত্রাকনাশক এবং কীটনাশক দুটোটা ব্যবহার করে এই মুকুলগুলার পরিচর্যা করব। কারণ এই দুইটি যদি আপনারা একসাথে ব্যবহার করতে চান, একসাথেও ব্যবহার করতে পারবেন। যদি আলাদা আলাদা ব্যবহার করতে চান, আলাদাভাবে ব্যবহার করতে পারবেন। সেই জন্য আমি একটি ছত্রাকনাশক আর একটি কীটনাশক আমি নিয়েছি, যেটি আলাদা আলাদা ব্যবহার করব। আপনারা ইচ্ছা করলে যে কোনো একটি ছত্রাকনাশক সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সাইপারমেথ্রিন গ্রুপের 10EC, এটি আমি 2 ml হারে প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। তা আপনারা ইমিডাক্লোরোপিডও নিতে পারেন, কিন্তু প্রফেক্স সুপার আপনারা নেবেন না, কারণ প্রফেক্স সুপারের মধ্যে দুর্দান্ত গন্ধ থাকে। সেই গন্ধ অনেক দিন পর্যন্ত থাকে, আর সেটি আমরা যদি মুকুলে ব্যবহার করি তাহলে আমাদের পলিনেশনকারী যে সমস্ত পোকা আছে সেই সমস্ত চাপতে পারবে না আর পলিনেশন ঘটাতে পারবে না, সেই জন্য আমাদের মুকুলগুলো ঝরে পড়ে যাবে। তো আমি সেই জন্য সাইপারমেথ্রিন গ্রুপেরই 10EC সুপার কিলার নিয়েছি। তো এইভাবে আপনারাও সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি প্রফেক্ট সুপার বাদে নিতে পারেন। এটি আমি 10 ml নিয়ে নিলাম 5 লিটার জলের জন্য। আর যেটি ছত্রাকনাশকের কথা বলছি আমি, সেই ছত্রাকনাশকটি আমি আলাদাভাবে ব্যবহার করব। আপনারা ইচ্ছা করলে একসাথেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আলাদা আলাদাভাবে ব্যবহার করব। দুইটি জারে আমি আলাদা আলাদা করে নিয়েছি। এখন আমি কীটনাশকটি ব্যবহার করতেছি।
আমার কীটনাশক ব্যবহার করার পর আমি আবার ছত্রাকনাশক নিয়ে সেটিও ব্যবহার করব গাছের মধ্যে। তো এইভাবে মুকুলের যে সমস্ত অংশ আছে মুকুলগুলোতে আপনারা ভালোভাবে স্প্রে করে দিবেন। আর এখন ব্যবহার করলাম, আবার ঠিক 7 থেকে 10 দিনের মধ্যে আমি আরেকবার ব্যবহার করব, কারণ এই মুকুলগুলো আরও বড় হয়ে আসবে। কিন্তু মুকুল ফোটার পর আমরা কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে পারবো না, কারণ সেই সময় যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের মুকুলের যে সমস্ত পলিনেশনকারী পোকা আছে, পরাগায়নকারী পোকাগুলো চাপতে পারবে না। আমাদের পলিনেশন না হলে, পরাগায়ন না হলে আমাদের মুকুলগুলি ঝরে পড়ে যাবে। তো সেই জন্য মনে রাখবেন, মুকুল ফোটার পর কোনোভাবেই আপনারা ছত্রাক এবং কীটনাশক ব্যবহার করবেন না। আজকে যদি মুকুল আপনাদের গাছের মধ্যে যদি মুকুল বের হয়ে আসে তাহলে একবার করবেন, তারপর 7 থেকে 10 দিনের মধ্যে আরেকবার ব্যবহার করবেন। তো আমার কীটনাশক ব্যবহার করা হয়ে গেল। তো এখন আমি ছত্রাকনাশক নিয়ে নিতেছি। আমি নিয়ে নিচ্ছি সাফ ছত্রাকনাশক। এর মধ্যে আছে ম্যানকোজেব গ্রুপ, কারণ ম্যানকোজেব গ্রুপের দিয়ে আমাদের পাউডারি মিল্ডু, ডাউনি মিল্ডু এবং অ্যানথ্রাকনোজ এই তিনটাই কন্ট্রোল করা যায়। তো সেই জন্য আমি সাফ ফাঙ্গিসাইড নিয়ে নিতেছি। বন্ধুরা, আপনারা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইড নিতে পারেন। এটি 2 গ্রাম বা 1.5 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নেবেন। এই দুটি একসাথেও ব্যবহার করতে পারেন বা আলাদা আলাদা জারে নিয়ে বা একটি জারে একটা নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন, আপনাদের অভিরুচি সেটা। আমি আলাদা আলাদাভাবেই ব্যবহার করতেছি, কারণ ম্যানকোজেব গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপের ছত্রাকনাশক আমাদের এই মুহূর্তে ব্যবহার করা চলবে না, কারণ পাউডারি মিল্ডু, ডাউনি মিল্ডু কন্ট্রোল হবে না। একমাত্র ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দ্বারাই পাউডারি মিল্ডু, ডাউনি মিল্ডু এবং অ্যানথ্রাকনোজ এই তিনটা একসাথে কন্ট্রোল করা যায়। যদি কার্বনডেজিম নেন তাহলে আপনাদের কোনো লাভ হবে না, কারণ কার্বনডেজিম গ্রুপের ছত্রাকনাশক দ্বারা পাউডারি মিল্ডু এবং ডাউনি মিল্ডু কন্ট্রোল হয় না। তো সেই জন্য আমি ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক নিয়ে নিলাম, এখন স্প্রে করতেছি। বন্ধুরা, এইভাবে আপনারাও গাছের মধ্যে দুটা একসাথে স্প্রে করতে পারেন বা আলাদা আলাদাভাবে স্প্রে করতে পারেন, সেটা আপনাদের অভিরুচি। তো এই 7 দিন পর আবার আমি গাছে স্প্রে করব, কিন্তু মুকুল ফুটলে আমি আর ব্যবহার করব না। আপনারাও মুকুল ফোটার পর আর কোনো ধরনের ছত্রাক কীটনাশক কিচ্ছু ব্যবহার করবেন না। তো নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে আবেদন রইল। এবং পুরনো বন্ধু যারা আছেন আপনাদের ভালোবাসা সবসময় আমাকে দিয়ে থাকেন কমেন্টসের মাধ্যমের দ্বারা। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, যিনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট পোস্ট করেন। এবং যে পরিচর্যা আজকে আমি আপনাদের সাথে দেখালাম, এই পরিচর্যা করুন, দেখুন খুব ফল পাবেন। সবাইকে ধন্যবাদ।